চানাচুরও তো কিছুক্ষণ আপনার অন্তত পুষ্টিগুণ না থাকুক, অন্তত কিছু খিদে হলেও মিটবে, হাওয়াই মিঠাই কিন্তু সেটাও মিটবে না। এই বাজেট হতো সেরকম একটা বাজেট। এবং দেখেন তারা শুরু করেছে 9,38,000 কোটি টাকার কথা বলে, যেখানে তাদের টার্গেট হলো মানে রেভিনিউ কালেকশন টার্গেট হলো 6,95,000 কোটি টাকা। তারা বলছেন যেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট, আসলে এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট। যদি 6,95,000 কোটি টাকা আপনি রেভিনিউ কালেকশন করতে পারেন এই এনবিআর কে দিয়ে, এই এনবিআর মানে তো বুঝতে পারছেন যারা ছাগল কাণ্ড ঘটিয়েছিল আওয়ামী লীগ আমলে, সেই এনবিআর কে দিয়ে যদি আপনি 6,95,000 কোটি টাকা তুলতে পারেন, তবু 2.5 লক্ষ কোটি টাকার ঘাটতি থাকবে। মানে মনে হয় যেন একটা আলাদিনের চেরাক পেয়েছেন, কিংবা আমির খসরু মাহমুদের চেহারা দেখে দেখে ওনারা এটা তুলে ফেলবে। ব্যাপারটা তো একেবারে সেরকম ঘটবে না। এবং আমির খসরু মাহমুদ ক্ষমতায় এসে বলেছেন, অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে বলেছেন যে বিএনপি যখন ক্ষমতায় আসে তখন ম্যাক্রো ইকোনমিতে কোনো সংকট তৈরি হয় না, কিন্তু বিএনপির ইতিহাস মানেই হচ্ছে ম্যাক্রো ইকোনমির লেজে গোবরের অবস্থা তৈরি হয়। এবং সেই লেজে গোবরের অবস্থা তারা ব্যাংকিং খাতে করে যাচ্ছেন। আপনারা দেখেন ইসলামী ব্যাংকে তারা একটা মানে অ্যাম্বিশাস যে কু ঘটাতে চাইলো, সেটা পরবর্তীতে গ্রাহকদের প্রতিবাদের কারণে পিছু হতে তারা বাধ্য হয়েছে। তো এই যে গাধা জল ঘোলা করে খায়, বিএনপিও এরকম একটু জল ঘোলা করে খেতে পছন্দ করে। এবং বিএনপির উপরে ভর করেছে সেই কুখ্যাত আবুল বারাকাতের মৌলবাদের অর্থনীতির তত্ত্ব। তো একদিকে তারা নিজেরা ব্যাংক খাতকে লুটে পুটে খেয়েছে, আরেকদিকে মৌলবাদের অর্থনীতির তত্ত্ব দিয়েছে। সেই তত্ত্ব এখন আবার বিএনপির ঘাড়ে সবার হয়েছে, যে এখন যেগুলোকে তারা মনে করছেন যে এগুলো হচ্ছে মৌলবাদের অর্থনৈতিক প্রতিষ্ঠান, সেগুলোকে তারা ধ্বংস করার একটা রাস্তা নিয়েছেন। কিন্তু এটা অত্যন্ত বিপজ্জনক মানে একটা ব্যাপার, কারণ আপনি তো একটা আপদিন তৈরি করেন নাই, আপনি একটা ইসলামী ব্যাংক তৈরি করেন নাই। সবচেয়ে ভালো পারফর্ম করছে যে ব্যাংক, সেই ব্যাংকের বিরুদ্ধে আপনার ক্ষোভ আরো অনেক বেশি হবে। কোন ব্যাংক? যারা এখন নিজেরা কমায় আছে। মানে এই মুহূর্তে একটা মানে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে যে এই মুহূর্তে ব্যাংকগুলোর ডিস্ট্রেসড লোন হচ্ছে 59%। ডিস্ট্রেস লোন মানে হচ্ছে যে লোনের কোনো মানে যেখান থেকে তারা কোনো কিছু ফিডব্যাক পায় না বা ফিরতি কোনো কিছু পায় না, এরকম একটা অবস্থার সময় তারা বলছেন যে ব্যাংকগুলো থেকে 1,12,000 কোটি টাকা ঋণ নেবে। আইএমএফ এর কাণ্ডের কথা আপনারা জানেন যে আইএমএফ এর কাছে তারা গিয়েছেন এবং শূন্য হাতে ফেরত আসতে বাধ্য হয়েছেন। এখন পরিস্থিতি এমন, এসে এমন ভাবে কথা বলেছেন, আইএমএফ যখন তাদেরকে লোন দিল না, যে আপনারা এনবিআর সংস্কার করছেন না, ব্যাংকিং খাত সংস্কার করছেন না, আপনাদেরকে লোন দেবো না। আসার পরে মনে হলো যে আমির খসরু মাহমুদ হয়ে উনি আইএমএফ এ গেছেন, ফিরে এসেছেন যে গুয়ে বেড়া হয়ে, এসে বলতেছেন যে আমাদের আইএমএফ এর লোন দরকার নেই। আইএমএফ যদি লোন না দেয় বা আইএমএফ এর যদি পজিটিভ অ্যাপ্রোচ না থাকে, অন্য কোনো দাতা গোষ্ঠী কিন্তু লোন দেবে না। ফলে এখন একটা কম লোন দূরে থাক, একটা কমফোর্ট লেটারের জন্য আইএমএফ এর পেছনে পেছনে ঘুরতে হচ্ছেন মহান অর্থনীতিবিদ জনাব আমির খসরু মাহমুদকে। আয় যত বেশি আয়কর দিতে হবে তত কম, আয় যত কম আয়কর দিতে হবে তত বেশি। একটা কমপ্লিটলি রিগ্রেসিভ ট্যাক্সিং সিস্টেমের দিকে বর্তমান বিএনপি সরকার গেছে। এই বাজেটটা এমন একটা বাজেট হয়েছে, এটা বাস্তবায়ন না হলে তো সমস্যাই, কারণ যে সকল ইন্টারেস্ট গ্রুপকে আপনি খুশি করতে চাচ্ছেন তারা তো খেপে যাবে। এই বাজেট বাস্তবায়ন হলেও সমস্যা, কারণ বাস্তবায়ন হলে আপনার গরিব এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের উপর একটা ব্যাপক করের বোঝা, এবং এর ফলে যেটা হবে যে সাধারণ গরিব আরো গরিব হবে। এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন, আমি এটা আমাদের বাজেট আলোচনা বলেছিলাম যে জবলেস গ্রোথ না, আমরা এবার দেখবো জব লস গ্রোথ, মানে মানুষ চাকরি হারাবে।